এখানে যারা প্রাণ দিয়েছেন রমনার ঊর্ধ্বমুখী কৃষ্ণচূড়ার তলায়, যেখানে আগুনের ফুলকির মতো এখানে ওখানে জ্বলছে অসংখ্য রক্তের ছাপ, সেখানে আমি কাঁদতে আসিনি, ফাঁসির দাবি নিয়ে এসেছি। এখানে যারা প্রাণ দিয়েছে রমনার ঊর্ধ্বমুখী কৃষ্ণচূড়ার তলায়, যেখানে আগুনের ফুলকির মতো এখানে ওখানে জ্বলছে অসংখ্য রক্তের ছাপ, সেখানে আমি কাঁদতে আসিনি, ফাঁসির দাবি নিয়ে এসেছি। আজ 21শে ফেব্রুয়ারি, আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। 1952 সালের এই দিনে বাংলাকে পূর্ব পাকিস্তানের অন্যতম রাষ্ট্রভাষা করার দাবিতে আন্দোলনরত ছাত্রদের ওপর পুলিশের গুলিবর্ষণে কয়েকজন তরুণ শহীদ হন। তাদের মধ্যে অন্যতম হলেন রফিক, জব্বার, শফিউল, সালাম, বরকত সহ অনেকেই। সেই সকল ভাষা শহীদদের প্রতি বিনম্র শ্রদ্ধা জানিয়ে আমন্ত্রণ জানাচ্ছি ইবিয়ান পরিবার কর্তৃক আয়োজিত ভাষা শহীদদের স্মরণে কবিতা পাঠের আসর স্মৃতিস্তম্ভে। এই আয়োজনের পুরো সময়টি জুড়ে আপনাদের সাথে আছি আমি নওরিন নুসরাত। অত্যন্ত আনন্দের সাথে জানাচ্ছি যে আমাদের আজকের আসরে ইবির সেরা ও খ্যাতিমান কয়েকজন আবৃত্তিকারদের আমাদের সাথে পেয়েছি। আমাদের সাথে অতিথি হিসেবে উপস্থিত থাকছেন ইবির অন্যতম সেরা আবৃত্তিকার হিসেবে পরিচিত বৃষ্টি জামান আপু, সাবেক শিক্ষার্থী, ইংরেজি বিভাগ, 2006-07 শিক্ষাবর্ষ, সাবেক সভাপতি, আবৃত্তি আবৃত্তি। অতিথি হিসেবে আমাদের সাথে আরো যুক্ত আছেন মনোমুগ্ধকর আবৃত্তিকার হিসেবে পরিচিত অনিরুদ্ধ নাইম ভাইয়া, সাবেক শিক্ষার্থী, ইংরেজি বিভাগ, 2009-10 শিক্ষাবর্ষ, সাবেক সভাপতি, আবৃত্তি আবৃত্তি। অতিথি হিসেবে আমরা আরো পাচ্ছি বহু গুণে গুণান্বিত বায়োটেকনোলজি অ্যান্ড জেনেটিক ইঞ্জিনিয়ারিং বিভাগের 2009-10 শিক্ষাবর্ষের শিক্ষার্থী ইসমেত জেরিন বিনতে নিজাম আপুকে। তিনি মূলত নাট্যশিল্পী হলেও একজন জাতীয় পর্যায়ের বিতার্কিক ও আবৃত্তিকার। আমাদের সাথে অতিথি হিসেবে আরো আছেন নবনীতা ফাইরুজ, শিক্ষার্থী, বাংলা বিভাগ, 2017-18 শিক্ষাবর্ষ, সদস্য, আবৃত্তি আবৃত্তি। প্রিয় দর্শক শ্রোতা, এ পর্যায়ে আমরা আমাদের মূল আয়োজনটি শুরু করতে যাচ্ছি। আমি প্রথমেই চলে যাচ্ছি নবনীতা ফাইরুজের কাছে। নবনীতা, কেমন আছেন আপনি? আলহামদুলিল্লাহ, ভালো আছি। আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। নবনীতা, আমাদের জন্য আপনার কাছে কোন কবিতাটি আছে? আপনি প্রথমে কোন কবিতা দিয়ে আমাদের আয়োজনটি শুরু করতে চাচ্ছেন? আমি এখন শামসুর রাহমানের বাংলা ভাষা উচ্চারিত হলে কবিতাটি পাঠ করতে চাচ্ছি। ঠিক, কবিতা শুরু পাঠের করুন। শুরুতে আমি শ্রদ্ধা জানাচ্ছি আমাদের ভাষা শহীদদের প্রতি, তাদের আত্মার মাগফিরাত কামনা করছি এবং আমাদের 71-এর ভাষা সৈনিকদের প্রতি বিনম্র শ্রদ্ধা জানাচ্ছি। বাংলা ভাষা উচ্চারিত হলে নিকানো উঠোনে ঝরে রোদ, বারান্দায় লাগে জ্যোৎস্নার চন্দন। বাংলা ভাষা উচ্চারিত হলে অন্ধ বাউলের একতারা বাজে উদার গৈরিক মাঠে, খোলা পথে, উত্তাল নদীর বাঁকে বাঁকে। নদীও নর্তকী হয় যখন সকালে নতুন শিক্ষার্থী লেখে তার বাল্য শিক্ষার অক্ষর, কাননে কুসুম কলি ফোটে। গোর আখালের বাঁশি হাওয়াকে বানায় মেঠো সুর, পুকুরে ভাসে কলস। বাংলা ভাষা উচ্চারিত হলে চোখে ভেসে ওঠে কত চেনা ছবি। মা আমার দোলনা দুলিয়ে কাটছেন ঘুম পাড়ানিয়া ছড়া, কোন সে সুদূরে সত্তা তার। নানি বিষাদ সিন্ধুর স্পন্দে দুলে দুলে রমজানে সাজে ভাজেন ডালের বড়া। আর 21-এর প্রথম প্রভাত ফেরি অলৌকিক ভোর। ধন্যবাদ। চমৎকার, চমৎকার আবৃত্তি করেছেন নবনীতা ফাইরুজ। সত্যি অসম্ভব সুন্দর লেগেছে আপনার আবৃত্তি।
এ পর্যায়ে চলে যাচ্ছি আমাদের সকলের প্রিয় অনিরুদ্ধ নাইম ভাইয়ার কাছে। ভাইয়া, কেমন আছেন আপনি? আহ, আলহামদুলিল্লাহ নওরিন, আমি ভালো আছি। তুমি কেমন আছো? আলহামদুলিল্লাহ ভাইয়া, আমিও ভালো আছি। ভাইয়া, আপনি কোন কবিতাটি দিয়ে শুরু করতে চাচ্ছেন? আহ, প্রথমে আমি শুরু করার আগে দু একটি কথা এই সুযোগে বলে নিতে চাই, যেহেতু আমাদের অবশ্যই ভাইয়া। বৃষ্টি আপু আর জেরিন আপু ওনারা এখন এসে পৌঁছাননি। প্রথমেই আমি ইবিয়ান, এই যে পরিবারটি আমাদের, এই পরিবারের যারা পরিচালনার দায়িত্বে রয়েছেন তাদের সকলের প্রতি আমার শুভকামনা এবং তাদের প্রতি আমার কৃতজ্ঞতাও যে আমাকে আজকের অনুষ্ঠানে সুযোগ দিয়েছেন আপনারা। আমরা আসলে সহোদর বা সতীর্থ এক অর্থে। আমরা সবাই এবিয়ান এবিয়ান গ্রুপের অনুষ্ঠানগুলো বা পেজের অনুষ্ঠানগুলো দেখা হয়। আরেকটি কথা বলতে চাই যে আজকের এই 21শে ফেব্রুয়ারির এই পুণ্য লগ্নে সকল ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা, বিনম্র শ্রদ্ধা জানাচ্ছি, তাদেরকে শ্রদ্ধা করে স্মরণ করি। নওরিন আমাকে কবিতা পড়ার জন্য বলেছে। আমি শুরু করতে চাই শামসুর রহমানের লেখা বর্ণমালা, আমার দুঃখিনী বর্ণমালা। নক্ষত্রপুঞ্জের মতো জল জলে পতাকা উড়িয়ে আছো আমার সত্তায়। মমতা নামের প্লুত প্রদেশের শ্যামলিমা তোমাকে নিবিড় ঘিরে রয় সর্বদাই। কালো রাত পোহানোর পরের প্রহরে শিউলি শৈশবে পাখি সব করে রব বলে মদন মোহন তর্কালঙ্কার কি ধীর উদাত্ত স্বরে প্রত্যহ দিতেন ডাক। তুমি আর আমি অবিচ্ছিন্ন পরস্পর মমতায় লীন, ঘুরেছি কাননে তার নেচে নেচে, যখন যেখানে কুসুম কলি সবে ফোটে জোটে অলি ঋতুর সংকেতে। আজন্ম আমার সাথী তুমি, আমাকে স্বপ্নের সেতু দিয়েছিলে করে পলে পলে। তাই তো তিলক আজ সুনন্দ জাহাজ হয়ে ভেড়ে আমারই বন্দরে। গলিত কাচের মতো জলে ফাতনা দেখে দেখে রঙিন মাছের আশায় চিকন ছিপ ধরে গেছে বেলা। মনে পড়ে কাঁচি দিয়ে নকশা কাটা কাগজ এবং বোতলের ছিপি ফেলে সেই কবে আমি হাসি খুশির খেয়াবে পৌঁছে গেছি রত্নদ্বীপে কম্পাস বিয়নে। তুমি আসো আমার ঘুমের বাগানেও সে কোন বিশাল গাছের কোটর থেকে লাফাতে লাফাতে নেমে আসো। আসো কাঠ বিড়ালের রূপে ফুল্ল মেঘমালা থেকে চকিতে ছাপিয়ে পড়ো ইরাবত সেজে। সুদূর পাঠশালার ৫১টি শতত সবুজ মুখের মতোই দুলে দুলে ওঠো তুমি বারবার, কিংবা টুকটুকে লঙ্কা ঠোঁট টিয়ে হয়ে কেমন দুলিয়ে দাও স্বপ্নময়তায় চৈতন্যের দ্বার। আমার এক্ষি গোলকের মধ্যে তুমি আঁখি তারা, যুদ্ধের আগুনে মারির তাণ্ডবে প্রবল বর্ষায় কি অনাবৃষ্টিতে বার বনিতার নুপুর নিক্কণে, বনিতার শান্ত বাহুর বন্ধনে ঘৃণার ধিক্কারে নৈরাজ্যের এলো ধাবারি চিৎকারে সৃষ্টির ফাল্গুনে। হে আমার আঁখি তারা, তুমি উন্মোদিত সর্বক্ষণ জাগরণে। তোমাকে উপড়ে নিলে বলো তবে কি থাকে আমার? ১৯৫২ দারুণ রক্তিম পুষ্পাঞ্জলি বুকে নিয়ে আছো সগৌরবে মহীয়সী। সে ফুলের একটি পাপড়িও ছিন্ন হলে আমার সত্তার দিকে কত নোংরা হাতের হিংস্রতা ধেয়ে আসে। এখন তোমাকে নিয়ে খ্যাংরার নোংরামি, এখন তোমাকে ঘিরে খিস্তি খেউরের পৌষ মাস। তোমার মুখের দিকে আজ আর যায় না তাকানো। বর্ণমালা, আমার দুঃখিনী বর্ণমালা। সবাইকে ধন্যবাদ। আশা করি সবাই শুনতে পেয়েছেন। চমৎকার আবৃত্তি ভাইয়া, সত্যি এত মুগ্ধ হয়ে শুনছিলাম, যেন একদম হারিয়ে গিয়েছিলাম আপনার কবিতার মাঝে। সত্যি অসাধারণ আবৃত্তি। তোমাকে অনেক ধন্যবাদ এবং শুভেচ্ছা।
অসংখ্য ধন্যবাদ। অনেকদিন ধরে পড়ি, একই কবিতা বারবার পড়লে হয়ে যায় আর কি, ভালো হয় না, হয় মানে প্রতিনিয়ত অনেক সংশোধিত সুন্দর হতে ভাইয়া, থাকে। অনেক সুন্দর আপনার আবৃত্তি, সত্যি মানে একেবারে মুগ্ধ হয়ে যাওয়ার মতো। ধন্যবাদ ভাইয়া, আমরা আপনার আরো আবৃত্তি শুনবো, আমাদের সাথেই থাকুন। এ পর্যায়ে হ্যাঁ, আমি চলে যাচ্ছি আবারও নবনীতা ফাইরুজের কাছে। নবনীতা, এবার আমরা তোমার থেকে কোন কবিতাটি শুনতে চাচ্ছি? আমার ভান্ডার খুবই সীমিত, তবুও আমি চেষ্টা করছি করার। কালিদাস ভদ্রের 21শে ফেব্রুয়ারি কবিতাটি করার চেষ্টা করছি। ঠিক আছে। একুশ আমার মুখের ভাষা, বুকে খুশির টান। একুশ আমার স্বপ্নলতা, কাজলা দিদির গান। একুশ আমার বাউল মেখে খুশির ময়ূর নাচ। একুশ আমার ভুবন ডাঙা, শিমুল ছাতিম গাছ। একুশ আমার দুঃখ মিয়া, বুলবুলির ঐকতান। একুশ আমার ধানসিঁড়ি, ঢেউয়ের কলতান। একুশ আমার রফিক সালাম, রক্তের রোশনাই। একুশ আমার বাংলা ভাষা, বিশ্বজোড়া ঠাই। একুশ আমার ভাইয়ের রক্তে রাঙা ফেব্রুয়ারি। একুশ আমার শপথ নেওয়া দীপ্ত প্রভাত ফেরি। ধন্যবাদ। চমৎকার আবৃত্তি নবনীতা, সত্যি অসাধারণ পরিবেশনা তোমার। আমরা তোমার আরো আবৃত্তি শুনবো, আরো কবিতা শুনবো। এ পর্যায়ে আরো একবার চলে যাচ্ছি অনিরুদ্ধ নাইম ভাইয়ার কাছে। ভাইয়া, এবার আমরা কোন কবিতাটি শুনতে যাচ্ছি আপনার থেকে? আমার প্রস্তুতি একটু অন্যরকম ছিল। আমি তো তোমাকে জানিয়েছি সেরকম ভাবেই, কিন্তু জি জি। পরান্টু আমার ছোট ভাই রাঙামাটি থেকে লিখছে। পরান্টু, যদি আমাকে তুই শুনতে পাচ্ছিস নিশ্চয়ই, অনেক ভালোবাসা ভাই, তোর কথা খুব মনে পড়ে। পরান্টু একসময় আবৃত্তির সাংগঠনিক সম্পাদক এবং পরবর্তীতে সহসভাপতি ছিল। বাংলা বিভাগেরই ছাত্র, তোমাদের বড় ভাই। তুমি বাংলা বিভাগের? নরিন কি বাংলা বিভাগের না? নবনীতাদের জি না বিভাগের বাংলা ভাইয়া, বিভাগ। নবনীতা বাংলা বিভাগে। আচ্ছা, আমি যেটা বলছিলাম যে আমার প্রস্তুতি একটু অন্যরকম ছিল এবং সেরকমই তোমাকে জানিয়েছিলাম, কিন্তু এখন দেখছি যে বৃষ্টি আপু এবং জেরিন আপু ওনারা এখন এসে পৌঁছাননি। তাহলে কি আরেকটি কবিতা সংখ্যা বাড়ানো জি যাবে জি নাকি? ভাইয়া, আচ্ছা, অবশ্যই ভাইয়া, অবশ্যই। তাহলে আমি একটা ছোট কবিতা পড়ি। জি ভাইয়া। আবু জাফর উবায়দুল্লাহ লেখা কোনো এক মাকে। খুব পরিচিত কবিতা, সবাই খুব ভালো মতো জানে কবিতাটি। পড়ার চেষ্টা করছি। কুমড়ো ফুলে ফুলে নুয়ে পড়েছে লতাটা, সজনে ডাঁটায় ভরে গেছে গাছটা, আর আমি ডালের বড়ি শুকিয়ে রেখেছি। খোকা, তুই কবে আসবি? কবে ছুটি? চিঠিটা তার পকেটে ছিল, ছেঁড়া আর রক্তে ভেজা। মাগো, ওরা বলে সবার কথা কেড়ে নেবে, তোমার কোলে শুয়ে গল্প শুনতে দেবে না। বলো, তাই কি হয়? তাই তো আমার দেরি হচ্ছে। তোমার জন্যে কথার ঝুড়ি নিয়ে তবেই না বাড়ি ফিরব। লক্ষ্মী মা, রাগ করে না, মাত্র তো আর কটা দিন। পাগল ছেলে। মা পরে আর হাসে। তোর উপর রাগ করতে পারি? নারকেলের চিড়ে কোটে, উড়কি ধানের মুরকি ভাজে, এটা সেটা আরো কত কি। তার খোকা যে বাড়ি ফিরবে, ক্লান্ত খোকা। কুমড়ো ফুল শুকিয়ে গেছে, ঝরে পড়েছে ডাঁটা, পুঁইলতাটা নেতানো। খোকা এলি? ঝাপসা চোখে মা তাকায় উঠোনে। উঠোনে যেখানে খোকার সব শকুনিরা ব্যবচ্ছেদ করে। এখন
মার চোখে চৈত্রের রোদ পুড়িয়ে দেয় শকুনিদের। তারপর দাওয়ায় বসে মা আবার ধান ভানে, পেন্নি ধানের খই ভাজে। খোকা তার কখন আসে, কখন আসে। এখন মার চোখে শিশির ভোর, স্নেহের রোদে ভিটে পড়েছে। ধন্যবাদ। পড়ার চেষ্টা করলাম, জানি না কেমন চমৎকার করলাম। ভাইয়া, কবিতাটা এমনিতেই এত সুন্দর একটি কবিতা, আপনার কণ্ঠে কবিতাটি যেন আরো সুন্দর শোনাচ্ছিল। আহ, কি বলবো আসলে, যার কবিতা শুনে কবিতা পড়া শিখেছি বা যার হাত ধরে সাংগঠনিক চর্চার হাতে খড়ি হয়েছে, বৃষ্টি জামান আপু, আমাদের ইংরেজির বড় আপু। এবং আমি যখন সংগঠনে যুক্ত হই তখন আপু সভাপতি ছিলেন। তো আমি খুব করে চাচ্ছিলাম যে আপু যদি থাকতেন খুব ভালো হতো, একটা পরম্পরার মতো হতো। মানে আপুর হাত ধরে আমি, আমার পরে নবনীতা, তোমরাও আছো সাথে, তো একটা সুন্দর আয়োজন খুব মিস করছি আসলে। আমরা যাই এখনো হোক, অপেক্ষা করছি বৃষ্টি জামান আপুর কাছে, এবং আশা রাখছি আপু আমাদের সাথে যুক্ত হবেন। হ্যাঁ। তো ভাইয়া, হ্যাঁ, কবিতা হ্যাঁ, তো বলো। অনেক হলো, এবার একটু হুম। গল্প শুনবো। হুম। গল্প। ক্যাম্পাসে আবৃত্তি আবৃত্তি কিংবা এ ধরনের সংগঠন বা একসাথে এমন কোন স্মৃতি যেটি এখনো মনকে নাড়া দেয়, এমন কোন স্মৃতি যদি আমাদের সাথে একটু ভাগাভাগি করে নিতেন। সংগঠনের কথা তো আমি তো এখনো ক্যাম্পাসে মাঝে মাঝে যাই। এই গত কিছুদিন আগেও ঘুরে এলাম, যদিও একটা অন্য কাজে। স্মৃতি তো অনেক রয়েছে, যেমন 21শে ফেব্রুয়ারির কথা যদি বলি, কোনো বছরেই আমরা শুধুমাত্র এই করোনার জন্য হয়তো এই বছরটাই যারা ক্যাম্পাসে আছে, তারপরও আমি দেখলাম ফেসবুকে যে সবাই, অনেকেই ফুল দিতে গিয়েছে, ফুল দিতে পেরেছে। তো ফুল দেওয়ার যে ব্যাপারটা, যে আমি তো কুষ্টিয়ায় থাকতাম, আমার মতো অনেকেই কুষ্টিয়ায় থাকতো। এবং আমাদের যারা সাংগঠনিক বন্ধু, অর্থাৎ আমি আবৃত্তি আবৃত্তি করি থিয়েটারে। আতিকুর আতিকুর নামে একটা ছেলে ছিল আমার সাথে সময়ের, আতিকুর পরবর্তীতে সভাপতি হয়েছিল। আতিকুর আতিক আতিকুর রহমান বা এরকম নামটা, আতিক সভাপতি ছিল। এরকম আমরা যারা সাংগঠনিক ভাবে যারা একে অপরের সঙ্গে বন্ধুত্বের সম্পর্ক ছিল বিভিন্ন বিভাগে, তো ওইখানে র্যালিতে, মানে যে আমাদের যে র্যালিটা হতো, র্যালিতে সবার সঙ্গে সবার দেখা হতো। পাশাপাশি সব সংগঠন বা আগে পিছিয়ে সব সংগঠন দাঁড়িয়ে সবাই যে আস্তে আস্তে করে ফুল দেয়। এবং এটা হতো প্রত্যেকটা জাতীয় দিবসে, 21শে ফেব্রুয়ারি, 26শে মার্চ, তারপরে 15ই আগস্ট, তারপরে 16ই ডিসেম্বর, এই দিনগুলোতে এগুলো তো হতোই। তো এটা একটা ব্যাপার ছিল। সবচাইতে বড় ব্যাপারটা ছিল এটা, যে আমরা কি প্রোগ্রাম করলাম, তার চাইতে বড় কথা যে আমরা শ্রদ্ধা জানাতে পারলাম কি না। ওই শ্রদ্ধা জানানোর যে আনন্দটা, যেমন আমি 10:30টার দিকে কুষ্টিয়া থেকে, 10:30 11টার দিকে কুষ্টিয়া থেকে ক্যাম্পাসের বাস ছেড়ে যেত, এবং আমরা কুষ্টিয়া শহরের থানা ট্রাফিক মোড় থেকে ফুলের যে পুষ্পস্তবক সেটি বানিয়ে ক্যাম্পাসের গাড়িতে উঠে রাতে গিয়ে আবার ফিরতি গাড়িতে রাত 1টা 1:30টার সময় মাঝরাতে দল বেঁধে কুষ্টিয়ায় ফিরে আসতাম। আমাদের সঙ্গে অনেক বিভাগের অনেক শিক্ষকরা থাকতেন, এবং শিক্ষকরা আমাদের খুব মানে খেয়াল রাখতেন আমরা ঠিক মতো আসলাম কিনা, এবং যতদূর পারতেন তারা চেষ্টা করতেন। মানে আমাদের কত রাতে, তখন আমরা বয়স অনেক কম আমাদের, মানে আমাদের নিরাপত্তার বিষয়টা স্যাররা যারা থাকতেন কুষ্টিয়া শহরে এবং শহরের আশেপাশে, এই বিষয়গুলো দেখতেন। এই বিষয়গুলো একটা খুব ভালো লাগার এবং খুব আনন্দেরও ছিল, যে সবাই মিলে একসাথে গিয়ে ফুল দিয়ে আবার একসাথে আসা। এবং সবচেয়ে বড় কথা, যে ফুল দিতে পারলাম, এটার যে একটা আনন্দ, এই যে শ্রদ্ধা জানাতে পারলাম, এইটার আনন্দটা ছিল, মানে এই ব্যাপারটা অন্যরকম ছিল। এবং এছাড়া যে আয়োজনের কথা যদি বলি, আয়োজন তো এটা তোমরাও দেখেছো যে বিভিন্ন বিভাগ, বিভিন্ন সংগঠন বিভিন্ন ভাবে তারা নিজ নিজ মতো আয়োজন করে। কেন্দ্রীয়ভাবে বিশ্ববিদ্যালয় প্রশাসন আয়োজন করে থাকেন, কিন্তু বিভিন্ন সংগঠন আবার একত্রে অনেক আয়োজন করেছে। যেমন আমি বলতে পারি যে বিশ্ববিদ্যালয় থিয়েটার এবং আবৃত্তি আবৃত্তি একই সময়ের, কাছাকাছি সময়ের দুটি সংগঠনই কাছাকাছি সময় যাত্রা শুরু করে, এবং অনেক প্রোগ্রাম, দুঃখিত, অনেক অনুষ্ঠান আমরা একসাথে করেছি বিভিন্ন দিবস উদযাপন জন্য। হয়তো থিয়েটার পথনাটক করেছে, পথনাটকের প্রথমে হয়তো একটা অংশ থাকতো যে অংশে আমরা আবৃত্তি করতাম,
একই সঙ্গে যৌথভাবে একই ব্যানারে, কিন্তু একই ব্যানারে একই সঙ্গে ডায়না চত্বরে অথবা স্মৃতিস্তম্ভের সামনে, স্মৃতিসৌধের সামনে আমরা এই প্রোগ্রামগুলো করতাম, বা আমবাগানে, বা আমাদের কেন্দ্রীয় অডিটোরিয়ামের করিডোরে, এরকম আমরা কিন্তু প্রোগ্রাম করতাম। আমরা সবাই মানে এক ভাতৃ সংগঠন হিসেবে কাজ করতাম। এখন খুব ভালো লাগে যে ইসলামী বিশ্ববিদ্যালয়ে এখন অনেকগুলো সংগঠন, খুব ভালো লাগে। এখন নাচের জন্য আলাদা সংগঠন আছে, এখন ছবি আঁকা চারুকলার জন্য, যেহেতু চারুকলা বিভাগ চালু হয়েছে, ইনস্টিটিউট বা বিভাগ চালু হয়েছে, সেই জন্য আলাদা সংগঠন দাঁড়িয়ে যাচ্ছে। তারপরে এভাবে করে বিভিন্ন ভাবে আমরা কাজ করতাম। এইটার একটা আলাদা ভালো লাগা ছিল, এটার একটা আলাদা ভালো লাগা ছিল আমাদের। তো আমরা এভাবেই কাজ করতাম। এরকম বলতে গেলে না, আমি পুরো অনুষ্ঠানের সময় মানে নষ্ট হয়ে যাবে, কবিতা পড়া হবে না। তো এই বিষয়গুলো আমরা খুব, যারা এখন ক্যাম্পাসে নাই তারা আমরা এই বিষয়টা খুব মানে আমাদের পুরোনো দিনের কথাগুলো মনে করি। যেদিন আমাদের সঙ্গে যুক্ত হয়েছেন উনিও হয়তো আমাদেরকে, উনি আরো ভালো বলতে পারবেন, কারণ উনি আরো বড় মাত্রায় কাজ করেছেন, বিভিন্ন ভাবে কেন্দ্রীয় অনেক অনুষ্ঠানে কাজ করেছেন। তো এই বিষয়গুলো আমরা খুব আর কি আমাদের খুব মনে পড়ে। এখন ওই জিনিসগুলো ফিরে পেতে চাই, কিন্তু হয়তো দূরে থাকি। তারপরে ওই যে ইবিয়ান পরিবারের মতো যদি কোনো সুযোগ আমাদের সঙ্গে সামনে চলে আসে তাহলে তো খুব ভালোই হয়। হ্যাঁ, অবশ্যই ভাইয়া। প্রিয় দর্শক শ্রোতা, আমরা অত্যন্ত আনন্দের সাথে জানাচ্ছি যে এরই মাধ্যমে আমাদের কাঙ্ক্ষিত জেরিন আপু এবং বৃষ্টি জামান আপু দুজনেই আমাদের সাথে যুক্ত হয়েছেন। এ পর্যায়ে আমি প্রথমেই চলে যাচ্ছি জেরিন আপুর কাছে। আপু, আপনি এত এত গুণের অধিকারী। জি আপু, কেমন আছেন? আমি ভালো আছি। বৃষ্টি আপু আছেন, অনিরুদ্ধকে দেখলাম, আমরা সবাই মিলে একটা কমন প্ল্যাটফর্ম শেয়ার করাটা খুব আনন্দের। আর আজকের এই দিনগুলো মানে উৎসবের দিনগুলো, উৎসবই বলবো। 21 আমাদেরকে ভাষা দিয়েছে, সুতরাং এক অর্থে উৎসব তো বটেই। আজকের এই দিনগুলো আসলে আসলে আমরা সেই ক্যাম্পাসের যে পুরোনো দিনগুলো, আমরা সবাই মিলে ক্যাম্পাসে যে একটা সাংস্কৃতিক পরিমণ্ডলে একটা অন্যরকম আবহের মধ্য দিয়ে যে সময়গুলো কাটিয়ে এসেছি সেগুলোকে ভীষণ ভাবে মনে পড়ে। তো ভীষণ ভালো লাগছে। এরকম করে অন্তত কিছু সময়ের জন্য, ভীষণ চাপ থাকে এখন চাকরি জীবন সবকিছু মিলিয়ে, তারপরে কিছু সময়ের জন্য তোমাদের সকলের সঙ্গে এক হতে পারাটা আসলে ভীষণ আনন্দের। ধন্যবাদ আপু, আমরাও আপনাকে পেয়ে খুবই আনন্দিত। আপনি আসলে সত্যিকার অর্থে আমরা শুনে আসছি আপনি অনেক অনেক গুণের অধিকারী। কোনটি ছেড়ে আমি কোনটি প্রশংসা করব ঠিক জানা নেই, ঠিক বুঝতেও পারছি না। এক্ষেত্রে আপনার কাছে যে একটি আবৃত্তি আমরা শুনতে চাচ্ছি, আপনি কোন আবৃত্তি আমাদেরকে শোনাতে চাচ্ছেন? ধন্যবাদ। আমি আসলে এই মুহূর্তে শুরু করতে চাচ্ছি বাংলাটা ঠিক আসে না দিয়ে। এটা অনেক অনেক হঠাৎ করে সবাই অনেকবার আবৃত্তি করেছে, অনেক প্রচলিত একটা কবিতা হয়ে গিয়েছে। এটা দিয়ে শুরু করতে চাচ্ছি একটু, যদি সকলে আমাকে, আমি জানি না, আমি তোমাদের কথা খুব কম স্লো শুনতে পাচ্ছি, হোপফুলি আমার কথা তোমরা সকলে ঠিকঠাক শুনতে পাচ্ছ। জি আপু, আমরা আপনার কথা স্পষ্ট শুনতে পাচ্ছি। ছেলে আমার খুব সিরিয়াস, কথায় কথায় হাসে না। জানেন দাদা, আমার ছেলের বাংলাটা ঠিক আসে না। ইংলিশেও রাইমস বলে, ডিবেট করে, পড়াও চলে। আমার ছেলে খুব পজিটিভ, অলিক স্বপ্নে ভাসে না। জানেন দাদা, আমার ছেলের বাংলাটা ঠিক আসে না। ইংলিশের গুলে খাওয়া, ওটাই ফার্স্ট ল্যাঙ্গুয়েজ। হিন্দি সেকেন্ড, সত্যি বলছি, হিন্দিতে ওর দারুণ তেজ। কি লাভ বলুন বাংলা পড়ে, বিমান ছেড়ে ঠেলায় চড়ে। বেঙ্গলি থার্ড ল্যাঙ্গুয়েজ, তেমন ভালোবাসে না। জানেন দাদা, আমার ছেলের বাংলাটা ঠিক আসে না। বাংলা আবার ভাষা নাকি, নেই কোনো চার্ম বেঙ্গলিতে। সহজ সরল এই কথাটা লজ্জা কিসের মেনে নিতে। ইংলিশে ভেরি ফ্যান্টাস্টিক, হিন্দি সুইট সাইন্টিফিক, বেঙ্গলি গ্ল্যামারলেস, ওর প্লেস এদের পাশে না। জানেন দাদা, আমার ছেলের বাংলাটা ঠিক আসে না। বাংলা যেন কেমন কেমন, খুব দুর্বল প্যানপেনে, শুনলে বেশি গা জ্বলে যায়, একঘেয়ে আর ঘ্যান ঘেনে। কিসের গরব, কিসের আশা,
আর চলে না বাংলা ভাষা। কবে যেন হয় বেঙ্গলি ডে, এই ফেব্রুয়ারি মাসে না? জানেন দাদা, আমার ছেলের বাংলাটা ঠিক আসে না। ইংলিশে ভেরি বোম্বাস্টিং শব্দে ঠাসা, দারুণ ভাষা। বেঙ্গলি ইজ ডিসকাস্টিং, ডিসকাস্টিং সর্বনাশা। এই ভাষাতে দিবানিশি হয় শুধু তাই পিএনপিসি। এই ভাষা তাই হলেও দিশি সবাই ভালোবাসে না। জানেন দাদা, আমার ছেলের বাংলাটা ঠিক আসে না। বাংলা ভাষা নিয়েই নাকি অ্যাংলা প্যাংলা সবাই মুগ্ধ। বাংলা যাদের মাতৃভাষা, বাংলা যাদের মাতৃদুগ্ধ, মায়ের দুধের বড়ই অভাব, কৌটোর দুধ খাওয়াই স্বভাব। এই দুধে তেজ তাকত হয় না, বাংলাও তাই হাসে না। জানেন দাদা, আমার ছেলের বাংলাটা ঠিক আসে না। বিদেশে কি বাংলা চলে? কেউ বোঝে না বাংলা কথা। বাংলা নিয়ে বড়াই করার চেয়েও ভালো নীরবতা। আজ ইংলিশ বিশ্ব ভাষা, বাংলা ফিনিশ বিশ্ব আশা। বাংলা নিয়ে আজকাল কেউ সুখের স্বর্গে ভাসে না। জানেন দাদা, আমার ছেলের বাংলাটা ঠিক আসে না। শেক্সপিয়র, ওয়ার্ডসওয়ার্থ, শেলি বা কিটস বা বাইরন, ভাষা ওদের কি বলিষ্ঠ, শক্ত, সবল, যেন আয়রন। কাজী নজরুল, রবীন্দ্রনাথ ওদের কাছে তুচ্ছ নেহাত। মাইকেল হেরে বাংলায় ফেরে, আবেগে উচ্ছ্বাসে না। জানেন দাদা, আমার ছেলের বাংলাটা ঠিক আসে না। ধন্যবাদ। আসলে কবিতাটা কলকাতা কেন্দ্রিক। কলকাতায় যেহেতু হিন্দি ওদের দ্বিতীয় ভাষা, তারপরে বাংলাটাকে তারা প্রিফার করে, এটা ওই কেন্দ্রিক, কিন্তু তারপরও বোধহয় ভীষণভাবে প্রাসঙ্গিক আমাদের প্রেক্ষাপটেও। আবার এই দায় আসলে কাদেরকে দেব? বাংলা বলতে গিয়ে আমরা কম বেশি ইংরেজি কিংবা হিন্দি শব্দ বলছি। হিন্দি শব্দ বলাটাকে অপরাধের পর্যায়ে না নিয়ে ইংরেজি নিয়ে আলাপ করতে পারি। আমরা কম বেশি ইংরেজি বলছি, এই দায় কাদের? এখন পর্যন্ত আমরা যারা একটু মডার্ন যে সাবজেক্ট গুলো, আমি আমার সাবজেক্টের কথাই বলি, বায়োটেকনোলজি অ্যান্ড জেনেটিক ইঞ্জিনিয়ারিং এ আমি পড়েছি, এই সাবজেক্টের কোনো বই বাংলা ভাষায় নেই। সুতরাং আমাকে প্রতিনিয়ত যখন ইংরেজি মাধ্যমে পড়াশোনা করতে হচ্ছে, তখন এই দায় আসলে কাদেরকে দেব যে আমরা কথা বলতে গিয়ে অহরহ ইংরেজি শব্দের মিশেল করছি। আবার ভাষা মানেই তো আমরা যে শহীদ দিবস পালন করছি, সেখানে শহীদ দিবস দুটো ভিন্ন শব্দ থেকে এসেছে। সুতরাং ভাষা মানেই কম বেশি অন্যান্য ভাষার শব্দকে গ্রহণ করেই ভাষার চলমানতা থাকবে, ভাষার বহমানতা থাকবে। সুতরাং এটি আসলে একটি প্রশ্ন যার উত্তর এক কথায় দেওয়া অসম্ভব। আসো আমরা তার থেকে কবিতায় ফেরত যাই, আর কেউ কারো কাছ থেকে একটা কবিতা শুনি। বৃষ্টি আপু আছে? বৃষ্টি আপু যদি আমাদেরকে এখন কিছু শোনান। জি আপু, আপনাকে অসংখ্য ধন্যবাদ। বৃষ্টি আপু আমাদের সাথে আছেন। বৃষ্টি আপু, আপনি কি আমাকে শুনতে পাচ্ছেন? হ্যাঁ, আমি শুনতে পাচ্ছি, কিন্তু জি আপু। চেষ্টা করছি আপু, বলতে। হ্যাঁ, বলো। কেমন আছেন আপনি এখন? আমরা জানতে পেরেছি আপনি অসুস্থ, তারপরও আমাদের সাথে যুক্ত হয়েছেন, আমরা খুবই খুশি হয়েছি। আমি ঠিক অসুস্থ বলতে অসুস্থ বলা চলে না সে অর্থে। এখানে একটু ক্যামেরাতে দিই, ক্যামেরাতে দিলে ক্যামেরা আসতে পারি কিনা, যদিও ক্যামেরা আসার মতো ফর্মাল যে প্রস্তুতিটা দরকার ওটা আমার নাই। আজকে দেখা যাচ্ছে? জি আপু, আমরা আপনাকে দেখতে পাচ্ছি। আচ্ছা, আমার সমস্যা হচ্ছে আমার গলায় কাটা করছে মাছ খেতে গিয়ে, তো কথা বলতে পারছি না, কথা বলতে গিয়ে কষ্ট হচ্ছে। জেরিনের কথা শুনছিলাম, জেরিনের কথা। জেরিনকে অনেকদিন আপু পরে সবাই, জি আপু, অনেকদিন পরে মনে হয় জেরিনকে দেখলাম। আর নবনীতাদের সাথে তো দেখা আপনার হয়। কথা স্পষ্ট শোনা যাচ্ছে না। আমার কথা স্পষ্ট শোনা যাচ্ছে না? আপু, তোমার কথা অনেক আস্তে আসছে, তোমার গলায় ব্যথার জন্য হয়তো এমন হচ্ছে। তুমি যদি সম্ভব হয় একটু হেডফোনের স্পিকারটা মুখের কাছে নিয়ে কথা বললে হয়তো ভালো শুনতে পাবো আমরা। এবার কি আমার কথা ক্লিয়ার? হ্যাঁ হ্যাঁ, একদম সুন্দর।
এবার সুন্দর আসছে? আচ্ছা, ঠিক আছে। বলছি যে জেরিনকে শুনছিলাম, জেরিনকে অনেকদিন পরে শুনছিলাম। তারপর আসলে আবৃত্তি আবৃত্তি কিংবা ইসলামিক ইউনিভার্সিটি এই বিষয়গুলো আমার খুব আবেগের সাথে জড়িত একটা বিষয়। যেমন আমি একটা বিষয় বলি যে জি আপু, সাধারণত এখন যারা একা ক্লিয়ার থাকে, আছে। যখন খুব অসুস্থ হয়, আমার মনে হয় প্রথম মায়ের কথা মনে পড়ে। হ্যাঁ, যে মা যদি কাছে থাকতো এরকম। তো ইসলামিক ইউনিভার্সিটি যখন আমার কোথাও খুব বেড়াতে যেতে ইচ্ছে করে কিংবা মন খারাপ হয়, তখন আমার কাছে মনে হয় যে যদি আমি ক্যাম্পাসে যেতে পারতাম, আমার মনে হয় মন ভালো হয়ে যেত। এরকম কিছু একটা মনে হয়। তো আমি অসুস্থ ছিলাম, ভাবছিলাম যে আসবো না, তারপর সাজু আমাকে এতবার রিকোয়েস্ট করলো, এর আগেও করেছিল। আমি আসলে তখনও কি যেন একটা ঝামেলায় ছিলাম, এই জন্য আসতে পারি নাই। তারপর মনে হলো যে যাক, চলে যাই, কি আর হবে। আহ, কি বলছে সবাই আপু শুনি। আপনি এসেছেন, খুব ভাল লাগছে, খুব ভাল লাগছে। তোমাদের দেখে আমার খুব ভালো লাগছে, আমি সুস্থ হয়ে গেছি অলমোস্ট তোমাদের সবাইকে দেখে। আর সবাইকে তো মোরালেস চিনি। আর এই যে নওরিন নুসরাত, ও তো আমাদের অনেক জুনিয়র হবে বোধহয়, ওকে আমি আগে দেখিনি। ইবিএন গ্রুপেই বোধহয় দেখেছি, ও সুন্দর কবিতা আবৃত্তি করে। ওর আমি তোমারই তো বোধহয় দু একটা কবিতা শুনেছি আমি, তো অনেক ভালো পড়ে। হ্যাঁ আপু, গতকালই তো ও হচ্ছে একটা প্রোগ্রামে, একটা অনুষ্ঠানে কবিতা পড়লো। বুকের আচ্ছা পাঁজরে কবিতা, হীরা আপুদের যে সংগঠন বা হীরা আপুর আচ্ছা যে আচ্ছা পেজ, ওখানে আমিও ছিলাম। গতকালই ওকে প্রথম দেখলাম আমিও, নওরিনকে। বেশ ভালোই কবিতা পড়ে। আচ্ছা। আসলে জি ভাষা দিবস নিয়ে তো নতুন করে কিছু বলার নাই, কারণ আমি যদি খুব ছোট করে বলি যে আমাদের জীবনে সবকিছু থাকবে, ঐশ্বর্য থাকবে, আপু, প্রাচুর্য থাকবে। আমি একদমই নতুন, এবং আমি আবৃত্তি আবৃত্তির সাথে এখনো। আচ্ছা বলো নরিন। আহ, না নরিন না কিছু আপু, বলছিল। সমস্যা নেই, আমরা শুনছি, আপনার কথা শুনছি। আচ্ছা, তো ভাষা নিয়ে যেটা বলছিলাম যে মানুষের জীবনে সবই থাকবে। আমাকে যদি বলা হয় তোমাকে অনেক কিছু দিব, আমি তোমাকে মিলিয়ে নিয়ে করে দিব, বিলিয়ে নিয়ে করে দিব, কিন্তু তোমার মুখের ভাষা কেড়ে নিব, তোমার ভাষা থাকবে না, তুমি কথা বলতে পারবে না, আমরা কি রাজি হব? রাজি হব না। তো ভাষাটা আসলে আমার কাছে এতটা ইম্পর্টেন্ট। আর বাংলা ভাষা তো আসলে আমাদের প্রাণের ভাষা, তাই না? মানে আহ পৃথিবীতে আহ মানে যার যার ভাষার জন্য আত্মত্যাগ দিয়েছে, মানে বাংলা ভাষার সাথে আসলে কম্পেয়ার করা যায় না আসলে বিষয়টা। আমরা এত বেশি আমাদের আহ, কি বলবো, যে আমাদেরকে আত্মত্যাগ করতে হয়েছে এই ভাষার জন্য। সেজন্য এই ভাষাটা আমাদের প্রাণের ভাষা, আমাদের একেবারেই খুব অঙ্গাঙ্গি ভাবে জড়িত ভাষাটা আমাদের জীবনের সাথে। তো এই জন্য 21শে ফেব্রুয়ারি আসলে খুব স্পর্শকাতর একটা আহ দিন আমাদের জন্য। আর আমি চাচ্ছিলাম না আসলে কবিতা করতে, তারপরেও সাজু বেসিক্যালি আমাকে অনেক রিকোয়েস্ট করেছে, আমি সাজুর কথা ফেলতে পারি নাই। এই জন্য আমি তোমাদেরকে একটা কবিতা শোনাচ্ছি। আমি কবিতা জি আসলে আপু, আগের মতো অবশ্যই। যেরকম আমার কবিতা জীবন মরণ বলতে পারো, 24 ঘন্টার অধিকাংশ সময় আবৃত্তি আবৃত্তি নিয়েই পড়ে থাকতাম, সারাক্ষণই পড়ে থাকতাম কিভাবে অনুষ্ঠান করা যায়, কিভাবে কি করা যায়। সেই চেয়ার টানা থেকে শুরু করে মাইক সেটিং করা, অনুষ্ঠান অর্গানাইজ করা, কিন্তু খুব কঠিন কাজ। জেরিন নিজেও জানেন, জেরিন নিজেও বিভিন্ন ধরনের অনুষ্ঠান মানে আয়োজন করেছে। তো যারা আয়োজক তারা জানে যে আসলে অনুষ্ঠান আয়োজন করাটা কত কঠিন। তো জি দেখি আমি কবিতা পড়তে পারি কিনা। আর আমার সমস্যা কি, আমি না না মানে দেখে কবিতা পড়া আমার জন্য খুব কঠিন হয়ে যায়। আমি সবসময় না দেখে কবিতা পড়া অভ্যস্ত, তো আর অনেকদিন ধরে আমার ইয়া নাই, মানে কি বলবো, যে কবিতার সাথে সম্পৃক্ততা নাই, এই জন্য আমাকে কবিতা দেখেই পড়তে হবে। আচ্ছা, আমি একটু দেখেই পড়ি। আহ কবি আল মাহমুদের একটা কবিতা পড়ছি। হ্যাঁ, আমাকে কি দেখা যাচ্ছে? আহ, জি আপু। জি আপু, অবশ্যই। আচ্ছা, এটা খুবই কমন একটা কবিতা, তারপরে পড়ছি। জি জি আপু, আপনাকে আমরা দেখতে পাচ্ছি। ফেব্রুয়ারির 21 তারিখ, দুপুর বেলা অক্ত।
বৃষ্টি নামে, বৃষ্টি কোথায়? বরকতেরই রক্ত, হাজার যুগের সূর্যতাপে জ্বলবে এমন লাল যে, সেই লোহিতেই লাল হয়েছে কৃষ্ণচূড়ার ডাল যে। প্রভাত ফেরির মিছিল যাবে, ছড়াও ফুলের বন্যা, বিষাদ গীতি গাইছে পথে তিতুমিরের কন্যা। চিনতে নাকি? আপুকে আমি শুনতে পাচ্ছি না, সবাই কি শুনতে পাচ্ছে? আপু সম্ভবত নেটওয়ার্ক জনিত কারণে আটকে গেছেন। আমরা একটু অপেক্ষা করছি আপু। হ্যাঁ হ্যাঁ। বৃষ্টি আপু, মনে আপনি হয় কি শোনা আমাদের শুনতে যাচ্ছিল পাচ্ছেন? না, না? হ্যাঁ, তোমাদেরকে আমি শুনতে পাচ্ছিলাম, কিন্তু তোমরা বোধহয় আমাকে শুনতে পাচ্ছিলে জি না। জি আপু, আমরা শুনতে পাচ্ছিলাম না, এখন শুনতে পাচ্ছি। আচ্ছা, ল্যাগ আছে বোধহয়। আচ্ছা ঠিক আছে, অসুবিধা নাই। অন্য যারা আছে ওরা কবিতা করুক, আমি শুনি। আমার নিজেরও নেটওয়ার্কের এখানে অনেক অসুবিধা। তো আজকের মতো আমি শ্রোতাই থাকি, তোমরা পারফর্ম করো, আমি শুনি, সেটা আমার অনেক ভালো আপু লাগবে। ঠিক তুমি আছে? যে এত আপু আরেকবার আপু চেষ্টা আপনি করেন, এখন কিন্তু যতটুকু ক্লিয়ার শোনা আবৃত্তি যাচ্ছে। করেছেন। যুক্ত হয়েছো, এটা আমাদের খুব জি আনন্দের। জি আপু, আসলে আমি আমি আমার আসলে কবিতার জন্য যে প্রিপারেশন থাকতে হয়, অনেস্টলি স্পিকিং, আমার কাছে সামনে কোনো কবিতা নাই, ফার্স্ট অফ অল। আর আহ, যেটা ছিল সেটা আমার মুখস্থ কবিতা, এটা আমি একুশের উপরে মুখস্থ কবিতাই বললাম। আমি তোমাদেরকে বললাম না, আমি দেখে দেখে কবিতা পড়তে পারি না, আমার অনেক জি কষ্ট জি হয়। আপু। তো সেজন্য আজকে আর হচ্ছে না। নেক্সট দিন অবশ্যই, যেদিন আবার অনুষ্ঠান হবে, আমি প্রিপারেশন নিয়ে আসবো, এক ঝুড়ি কবিতা নিয়ে তোমাদের সামনে আসবো, সেদিন শুনো। ওকে। অসংখ্য ধন্যবাদ আপু। আপু, আমরা বিশ্ববিদ্যালয় জীবনের শুরু থেকেই আপনাকে একদম সেরা আবৃত্তিকার হিসেবে আপনার নাম শুনে আসছি, আপনার কবিতার না না প্রশংসা না না, শুনে এটা আসছি। এটা এটা কখনোই ঠিক না। আমি কখনোই সেরা আবৃত্তিকার ছিলাম না। আমার থেকে অনেক ভালো ভালো আবৃত্তিকার ইসলামী বিশ্ববিদ্যালয় থেকে বেরিয়ে গেছে। শফিক ভাইয়া যে মাপের আবৃত্তিকার ছিলেন, তার আগে যারা আবৃত্তি করেছেন, নুসরাত নামে আরেকজন আপু ছিলেন। আমি সবসময় শুনতাম আমি নাকি নুসরাত আপুর মতো, নুসরাত আপুর লিগেসি বহন করছে। আপুকে আমি জীবনেও চোখে দেখি নাই। হ্যাঁ, তো ইউনিভার্সিটির সংগঠনগুলো আসলে করলে এরকমই, যারা তুমি চোখে দেখবে না, কিন্তু তো সেই সব মানুষের লিগেসি গুলো তুমি বহন করে নিয়ে যাবা। হ্যাঁ, তো এটাই আসলে পাবলিক ইউনিভার্সিটির অনেক বড় একটা পাওয়ার জায়গা, যে চিনি না জানি না, হঠাৎ করে একদিন দেখলে মনে হবে কি আপন, কি আপন আর আপন। হ্যাঁ, যেমন আমি যেখানে চাকরি করি, লালমাটিয়া মহিলা কলেজে, আমাদের ইউনিভার্সিটির ফার্স্ট ব্যাচের একটা ভাইয়ার ভাইয়ার ওয়াইফ আছেন। ইসলামিক জি ইউনিভার্সিটির একমাত্র আমি, ওখানে আর কোনো ইসলামিক ইউনিভার্সিটির আর কেউ নাই। আমার 150 জন টিচারের মধ্যে একমাত্র আমি আমার ইউনিভার্সিটির, আর সবাই জাহাঙ্গীরনগর, তারপরে ঢাকা ইউনিভার্সিটির, চিটাগং ইউনিভার্সিটি, শুধু আমি একা। মানে আমার মাঝে মাঝে খুব আইসোলেটেড লাগে, মনে হয় যে আমার যদি আরো দু একজন থাকতো খুব ভালো হতো। তো ওরা যেরকম একসাথে বসে বসে গল্প করে, তখন আমার খুব খারাপ লাগে যে কেন আমার আরো দুই তিনজন নাই। তো ওই ভাইয়ার ওয়াইফ হচ্ছে ভাবি, যে মানে উনি আমার কলিগ। ভাইয়া ইসলামিক ইউনিভার্সিটির, কিন্তু ভাবিকে দেখলে আবার আমার অনেক আপন মনে হয়। হ্যাঁ, আমি জানি না কেন মনে হয়, মানে আমার ইউনিভার্সিটির ভাইয়ার ওয়াইফ হচ্ছে আমার অনেক আপন। বুঝছো তো, ইউনিভার্সিটির ব্যাপারটাই হচ্ছে এরকম, অনেক আপন মনে হয় না চিনলেও। ঠিক আছে নুসরাত, আমি তাহলে মাইকটা ধরে রাখছি না, অন্য কাউকে। নবনীতা আছে, তারপরে নাইম আছে, জেরিন আছে, ওদের কবিতা শুনি আমি। ভালো থাকো, হ্যাঁ। আচ্ছা আপু, তুমি অনেক ভালো থাকো। আপু আপু যে এসেছে যে এটাই অনেক অনেক, অসুস্থ, আমি এটা তো বোঝাই ভেবেছিলাম যাচ্ছে। আপনি আসতে আপুকে পারবেন না। দেখে কথা শুনে বোঝা যাচ্ছে সে অনেক অসুস্থতা নিয়ে আমাদের সঙ্গে যুক্ত হয়েছে। জি আপু। খুব ভালো লাগলো, অনেকদিন পর আপুর সঙ্গে এভাবে দেখা হবে, এটা খুবই আনন্দের। জি আপু। জি আপু, অসংখ্য তোরা অসংখ্য ভালো থাক, ধন্যবাদ দোয়া আপু, করি। হ্যাঁ, এত বাই। অসুস্থতার মধ্যেও আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য।
জি আপু, আমাদের জন্য দোয়া রাখবেন, ভালো থাকবেন আপু। জি আপুকে অসংখ্য ধন্যবাদ। এবং এই পর্যায়ে আমি আরেকবার, জি আপু, এই পর্যায়ে আমি আরেকবার একটু চলে যাচ্ছি জেরিন আপুর কাছে। আপু, আমাদের জন্য আরেকটি কবিতা যদি আপনি আবৃত্তি করে শোনাতেন। আসলে বৃষ্টি আপু বলছিলেন যে কবিতা আসলে দেখে দেখে পড়া খুব টাফ, আর এখন আসলে আমরা আসলে সবাই সাজ্জাদ বন্ধু মানুষ, সাজ্জাদের অনুরোধে ঢেকে গেলে। আমি আসলে সারাদিন ছিলাম আমার রিহার্সেলে, আজকে একটা ছুটির দিন পেয়েছিলাম অফিস থেকে, সারাদিন রিহার্সেলে ছিলাম, রিহার্সেল থেকে দৌড়তে দৌড়তে আরেক কাজে গিয়েছি, আর সেখান থেকে দৌড়তে দৌড়তে এসেছি যে যত দ্রুত ঢোকা যায়। তো আমি আসার পথে আমার কাছে, যেহেতু এখন আমার কোনো স্থায়ী আবাসও নেই, আমার কাছে কোনো কবিতার কিছুই নেই, আবার ফোন দিয়ে ঢুকবো, ল্যাপটপটা প্রবলেম হয়ে আছে। আমি আসার পথে দুটো কবিতা জাস্ট প্রিন্ট আউট করে নিয়ে এসেছি। আমার একটা কবিতা আমার এক বন্ধু আমাকে দিল। এই কবিতাটা সাধারণত আমি আর কাউকে কখনো করতে শুনিনি, আমি শুনিনি এবং আমিও পড়ার সুযোগ পাইনি। আসলে আমরা 4-5 জন মিলে সবার সামনে আমি এটাকে একটা ট্রাই করি। যেটাই হোক, আসলে ওই যে বললাম যে কবিতা, বিষ্টাপু বলছিল না যে আমরা আসলে কবিতায় বাঁচি, কবিতায় মরি টাইপ মানুষজন। এই যান্ত্রিক জীবনে চলে আসবার পরে দুই একবার সাজ্জাদের মতো মানুষজন এভাবে ঘাড়ে চেপে ধরে বলেই হয়তো কবিতায় ফেরত যাওয়া হয়। তো প্রিপারেশন ছাড়া কবিতাকেও একরকম অপমান করা বলে মনে হয় আমাদের কাছে। তারপরও দেখি না, ভেতরের ভালোবাসা থেকে যা আসে। একটা কবিতা এবার একটু চেষ্টা করি। 21 মানেই উৎসব নয় রথদোল বা চড়কের, 21 মানেই একটা ছবি রক্তে ভেজা সড়কের, 21 মানেই প্রতিষেধক বাংলা ভাষার মড়কের, 21 মানেই মারণাস্ত্র পিশাচ সহ নরকের, 21 মানেই মিটিং মিছিল বক্তৃতা আর গল্প না, 21 কথার ফুলঝুরি নয় কিংবা রঙিন কল্পনা, 21 মানেই হই হুল্লোড় হাসি খুশির মন্ত্র না, 21 মানেই ভাই হারাদের বুকের অসীম যন্ত্রণা। 21 আমার, 21 তোমার, সব সময়ের সব বায়ের, 21 মানেই রফিক সালাম বরকত আর জব্বারের, 21 মোদের মুখের ভাষা হিরে মানিক মরকতের, 21 মানেই বুকের আশা রফিক সালাম বরকতের, 21 এলেই বুক ফুলিয়ে চলছে মিছিল আজ পথে, 21 মানেই রক্ত জোয়ার বইল ঢাকার রাজপথে, 21 মানেই বাংলা ভাষা, এই 21 দর কত, 21 মানেই রফিক সালাম জব্বার আর বরকত, 21 মানেই ভাষা শহীদ 21 কে তাই বন্দিরে, 21 মানেই দুঃখ সুখের বন্যা মনের মন্দিরে। এবার আর কারো কবিতা শুনি, চলো। অসংখ্য ধন্যবাদ আপু, প্রস্তুতি ছাড়াও এত সুন্দর করে আবৃত্তি করেছেন, সত্যি মুগ্ধ হয়ে শুনছিলাম। ধন্যবাদ আপু। ধন্যবাদ। এই পর্যায়ে নাইম ভাইয়ার কাছে চলে যাচ্ছি আরেকবার। ভাইয়া, ভাইয়া আপনি সম্ভবত মিউট আছেন। হ্যাঁ নরিন, আমি বললি কি অনুষ্ঠানের সময় হয়তো নির্ধারিত সময় আর 15 মিনিটের কিছু কম আছে, তো আমরা যদি নবনীতা লাইনে থাকে ওর থেকে একটা শুনে নিয়ে তারপরে না হয় আমি এই শেষ কবিতাটি, আজকের অনুষ্ঠানের শেষ কবিতাটি পড়ে শেষ করে করি আর কি, মানে এটা আমার একটা প্রস্তাব, তোমরা কি বলো? আমি না হয় একটু পরেই পড়ি। জি ভাইয়া, সেটিও করা যায়, নবনীতা আমাদের সাথেই আছে। নবনীতা, হ্যাঁ, আজকে আমার না শুনতেই ভালো লাগছে। বড় ভাই আপুদের কাছে অনেকদিন বাদে কবিতা শোনার সুযোগ হয়েছে। এই যে এক একটা দিবস যাচ্ছে না, আমি ক্যাম্পাসকে ভীষণ ভাবে মনে পড়ছে আমার। এই যে আজকের দিনটা আমার মানে খুব বেশি মনে পড়ছে যে আজকে যদি ক্যাম্পাসে যেতে পারতাম কত ভালো হতো। এক একটা দিবস যায় আর আমার খারাপ লাগা শুরু হয়।
তারপরেও আজকে যে এই আয়োজনের জন্য সবার সাথে দেখা হয়ে হচ্ছে, এই জিনিসটা খুবই পরম পাওয়া আর কি আমার কাছে। কবিতা ভান্ডার আমার কাছে একেবারেই সীমিত। আমি তারপরেও চেষ্টা করছি একটা করার। ভুল ত্রুটি ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আমি করতে যাচ্ছি ডক্টর আশরাফ সিদ্দিকীর ২১-এর ভোরে কবিতাটি। আবার এলাম ফিরে এই ২১-এর ভোরে, তোমরা আছো তো ভালো? সেই তো ফুলার রোড, মেডিকেল ছাত্রাবাস, আর দূরে সেই রমনার প্রান্তর। মনে আছে, মনে আছে সব। মনে আছে হৃৎপিণ্ডের সবগুলি পেশির ঝংকারে একটি মধুর গান। বাংলা ভাষা আমার মায়ের ভাষা, আমার মায়ের গাওয়া কি মধুর শান্তির সঙ্গীত। ধান বোনো হে কিষান, গান গাও আজ। তাঁত বোনো তাঁতি ভাই, গান করো ভাই। বাতা বাঁধো হে কিষানি, গান গাও তুমি। মোট বও মুটে ভাই, গান করো আজ। গান গাও হে আমার দেশের মানুষ, গান গাও উচ্ছল নদীর মতো, দুর্বার ঝঞ্ঝার মতো, মুখর বৃষ্টির মতো। কাস্তে হাতুড়ি আর লাঙলের ফলায় ফলায় নিনাদিত টঙ্কারের মতো। গান গাও, যে গান গাইতে গিয়ে আমাদের হৃৎপিণ্ডের সবগুলি পেশি রক্তের বন্যায় ভেসে থেমে গেল এইখানে, এই ফুলার রোডের মোড়ে। এমনই এক ২১-এর ভোরে। গাইতে পারি না আজ, তুমি গাও। দুর্মদ ঝঞ্ঝার মতো, হিংস্র বাঘ্রের মতো, মোরা সব এই দেখো দল বেঁধে শুনতে এসেছি। ধন্যবাদ। অসংখ্য ধন্যবাদ নবনীতাকে, খুবই চমৎকার আবৃত্তি তার। এ পর্যায়ে আমরা চলে যাচ্ছি নাঈম ভাইয়ার কাছে, এবং নাঈম ভাইয়ার কবিতা আবৃত্তি শোনার মাধ্যমে আমরা আমাদের আজকের আয়োজন শেষ করতে যাচ্ছি। ভাইয়া। ধন্যবাদ নওরিন আমার কথা রাখার জন্য। এই সুযোগে, যেহেতু আমি শেষ পরিবেশনায় যাচ্ছি, এই সুযোগে আমি সাজুকে, আমাদের এই সহপাঠী সাজুকে অনেক বেশি ধন্যবাদ জানাই। সাজু আমাকে একদিন সকালে, কয়েকদিন আগে ফোন দিল, দিয়ে আমি নাম্বারটা আমার কাছে ছিল না আগে থেকে, ফোন দিয়ে বললো যে এরকম আমি সাজু, বাংলা বিভাগ ৯-১০ সেশন। বললাম যে হ্যাঁ বলো, কি খবর? বলে যে এরকম একটা অনুষ্ঠান হবে, তোমাকে থাকতে হবে। বৃষ্টি আপু যেদিন এরা থাকবে, নবনীতা থাকবে, তোমাকে থাকতে হবে। আমি বললাম হ্যাঁ ঠিক আছে, ইনশাল্লাহ থাকবো। তো এই ইবিয়ান পরিবার আয়োজিত আজকের অনুষ্ঠানে এসে নিজেকে ইবিয়ান হিসেবে অন্যরকম লাগছে। যেখানে যাই সেখানে আমাদেরকে ইবিয়ান হিসেবে তো দেখা হয়। ছেলেটা কোথা থেকে আসছে? ইবি থেকে আসছে, উনি ইবি থেকে আসছেন, এরকম। তো আজকে নিজের পরিবারের সবার মাঝে, এত সদস্যের মাঝে, প্রায় কয়েক লক্ষ সদস্য হবে আমাদের এই ইবিয়ান পরিবারের, সবার সামনে সবার মাঝে এসে আসতে পেরে খুব ভালো লাগছে। অন্যরকম একটা অনুভূতি, একটা ভালো লাগা কাজ করছে। এবং এরকম একটি সুন্দর সন্ধ্যায় ভাষা দিবসের এই পুণ্য লগ্নে আমি পড়ছি আমার কবিতা মাতৃভূমির জন্য, লিখেছেন সৃজন সেন। আমার বয়স তখন কতই বা, ৪ কিংবা ৫, অথচ আমার স্মৃতিকে আজ অন্ধকার করে দেয় সেই সময়ের এক রাশ কালো কালো ধোঁয়া। কুণ্ডুলি পাকিয়ে পাকিয়ে যে ধোঁয়া আকাশে মিলিয়ে যাচ্ছিল। আমাদের বাড়ির শেষ প্রান্তে
বুড়ো বটগাছটার নিচে দাঁড়িয়ে সবাই ভিড় করে সেই ধোঁয়া দেখেছিল। আমিও মায়ের কোলে চড়ে সেই ধোঁয়া দেখেছিলাম। সবাই আতঙ্কে রায়ট লাগছে, রায়ট লাগছে বলে ছোটাছুটি করছিল। এবং তার কদিন পরেই সদ্য বিবাহিত দাদা বৌদির সঙ্গে আমাকে কলকাতায় পাঠিয়ে দেওয়া হয়েছিল। আমি ছেড়ে এসেছিলাম আমার মাকে, আমার বাবাকে। আমি ছেড়ে এসেছিলাম আমাদের সেই বুড়ো বটগাছ, টিনের চালাওয়ালা গোবর লেপা বেড়ার ঘর, বাড়ির পেছনের পুকুর, পুকুর গাছের নোনা গাছ এবং আমার প্রিয় কাজলা দিদিকে। ছেড়ে এসেছিলাম আমার প্রিয় মাতৃভূমিকে, আমার জন্মভূমিকে। আর সেদিনের পর থেকে একদিনের জন্যেও আমি আর ওই জন্মভূমিতে ফিরে যেতে পারিনি, একবারের জন্য না। এখন আমার স্মৃতিতে সব কিছু ঝাপসা। সেই ঘর, সেই গাছ, সেই কাজলা দিদি, সব সব। চাঁদপুর থেকে স্টিমারে করে গোয়ালন্দ, গোয়ালন্দ থেকে ট্রেন, দর্শনায় আমাদের বাক্স প্যাটরা ওলট পালট, এবং অবশেষে এক সন্ধেবেলায় শিয়ালদা স্টেশনে। তারপর ঘোড়ার গাড়ি চেপে প্রেমচাঁদ বড়াল স্ট্রিট, প্রেমচাঁদ বড়াল স্ট্রিটের 3.5 হাত চওড়া এক অন্ধ গলি, সেই অন্ধ গলির 11 2 বাড়িতে একটি ঘর। সেই ঘরে দাদা বৌদির সঙ্গে খাঁচায় বন্দি আমি, যার মুখে তখনও নোয়াখাইল্লা ভাষার টান। আমি যাকে দেখলেই প্রাইমারি স্কুলের ছেলেরা কানের উপর উপুর হয়ে চিৎকার করে বলতো, বাঙালো, রস খাইলো, ভাঁড় ভাঙিলো, পয়সা দিল না। সেই আমি চারিদিকের ওই টিটকারির ভয়ে নিজের বাঙালপনাকে গোপন করার জন্য প্রাণপণ চেষ্টা করতে করতে ধীরে ধীরে যখন অন্য মানুষ হয়ে উঠছিলাম, ঠিক তখনই আমার জন্মভূমি থেকে বাবার একখানা চিঠি এসেছিল। সবাই সেই চিঠি নিয়ে জোরে জোরে আলোচনা করছিল এবং আমি শুনছিলাম ঢাকায় নাকি গুলি চলেছে, গুলি। বহু বছর পর জেনেছিলাম সেই গুলি চলেছিল তাদের উপর যারা আমাদের মাতৃভাষা বাংলার মর্যাদা রক্ষা করতে ওপার বাংলায় লড়াই শুরু করেছিল। শুনেছিলাম তারা নাকি পুলিশের বন্দুকের সামনে জামার বোতাম খুলে চিৎকার করে গাইছিল, ওরা আমার মুখের কথা কাইরা নিতে চায়। আর সেই মুখের কথার গৌরব রক্ষা করতেই তারা নাকি পুষ্পাঞ্জলির মতোই নিজের প্রাণকে সমর্পণ করেছিল। আর এপার বাংলায় আমার সমস্ত বাঙালপনাকে ছেড়ে ফেলে তখন ধীরে ধীরে হয়ে উঠছি কেতাদুরস্ত অন্য এক মানুষ। ইংলিশ মিডিয়াম স্কুল থেকে একটার পর একটা ক্লাস টপকে আমি রণ পায়ে এগিয়ে চলেছি। ইংরেজিতে কথা বলায়, চাল চলনে, আদব কায়দায় আমি তখন সবাইকে মুগ্ধ করতে পারি। রাম ব্যানার্জি লেনের বাড়ি ছেড়ে আমরা উঠে এসেছি কলকাতার এক অভিজাত পাড়ায়। কেউ বা আমায় বাঙাল বলতে সাহস পায় না, বরং একটু সমীহ করেই চলে। আমার দাদা বৌদি আমাকে নিয়ে গর্ব করে। আমাদের ভূতপূর্ব বাঙাল জীবনকে আমরা তখন রীতিমতো ঘৃণা করতে শিখে গেছি। তারপর থেকে আমার জীবনে শুধুই চড়াই। আমি এখন এক সাহেবী কোম্পানির নামে অফিসার, যে কোম্পানির অভিভাবক এক নামজাদা বহুজাতিক কোম্পানি। সেই কোম্পানির স্বার্থে আমি এখন দেশে বিদেশে উড়ে বেড়াই। অধিকতর বিদেশি ব্যবসা, অধিকতর বিদেশি চুক্তি, অধিকতর বিদেশি পরামর্শ, কমিশন ইত্যাদি অর্জনের মধ্য দিয়েই আমার আজকের বিকাশ, আমার প্রতিপত্তি। আমার ছেলেমেয়েরা আমাকে ড্যাডি বলে ডাকে, মাকে মাম্মি। আমার মতো ওরাও এখন শুদ্ধ করে বাংলায় কথা বলতে পারে না, শুদ্ধ করে লিখতে পারে না মাতৃভাষায় কয়েকটা লাইন। আমার ছেলে মেয়েদের কাছে বাংলা ভাষা একান্তই বিদেশি। সেবার লন্ডনে এক জাপানি শিল্পপতিকে বিদেশের মাটিতে দাঁড়িয়ে তার মাতৃভাষা জাপানিতে অন্যদের সঙ্গে যখন অনর্গল কথা বলতে দেখেছিলাম, তখন আমার বুকের ভেতরে কেমন যেন একটা কষ্ট হচ্ছিল। ইংরেজিতে কথা বলতে না পারার জন্য ওই মানুষটির ভেতরে কোনো লজ্জা ছিল না, বরং মাতৃভাষায় কথা বলতে পারার অহমিকায় মানুষটিকে যেন উজ্জ্বল হয়ে উঠতে দেখেছিলাম। আমার ভেতরের সেই অভিজ্ঞতার যন্ত্রণা একটা কান্না হয়ে গুমড়ে গুমড়ে উঠছিল। আমার মনে হচ্ছিল আমার কোনো মাতৃভূমি নেই,
আমার কোনো মাতৃভাষা নেই, আমি যেন শিকড়বিহীন চির বিদেশী। তাই মাতৃভাষার জন্য যারা জীবন দেয় তারা কেমন মানুষ আজ আমার ভীষণ জানতে ইচ্ছে করে। আমার বুকের মধ্যে সেই বাংলাদেশের জন্য, সেই বাংলা ভাষার জন্য, একটুখানি বাঙালি হয়ে ওঠার জন্য একটা ভয়ঙ্কর যন্ত্রণা টন টন করে ওঠে, টন টন করে ওঠে। ধন্যবাদ। সবাই শুনতে পেয়েছেন? জি ভাই, আমরা সবাই শুনতে পেয়েছি, একদম হৃদয় ছুঁয়ে গেছে আপনার আবৃত্তি। অনেক অসাধারণ ধন্যবাদ বলেন আপনি। আপনাকে, শুভেচ্ছা। এটা আপনার সেরা ছিল, সত্যি আজকের সেরা কবিতা ছিল। ওই যে আমি এর আগেও বলছিলাম যে অনেক দিন ধরে চর্চা করার ফলে এই পর্যায়ে এসে পৌঁছেছি। হ্যাঁ, আমরা যাদেরকে দেখতে আবৃত্তি শিখি, বাংলাদেশের শিল্পী এবং প্রশিক্ষণ চর্চার সময়কাল 30, 40, 50, আমরা হয়তো 5 বছর 10 বছর এরকম করছি। তোমরাও যখন এরকম করবে দেখবে যে এক কবিতা এখন যেমন ভালো করছে 10 বছর পরে আরো ভালো করছে। হ্যাঁ, যেমন জেরিন প্রথমে যে কবিতা পড়লো, এই কবিতা আমি অনেকবার শুনেছি বিশ্ববিদ্যালয়ের অনেক অনুষ্ঠান, কিন্তু আজকে মনে হলো ওই দিনগুলো থেকে, আজকে যদিও ওর প্রস্তুতি ওরকম নেই, শুধুই বলেছি, তারপরও মনে হচ্ছে অনেক ভালো ওই তুলনায়, কারণ অনেক সময় অতিবাহিত হয়েছে। আমরা এই একই জিনিস বারবার চর্চার মধ্য দিয়ে যেটা করেছি, নিজেদেরকে নিজেদের ভুলগুলো বারবার সংশোধন করেছি, আরো ভালো কি করে করা যায় এটা ভেবেছি। এই ভাবনাটা যত বেশি আমরা ভাববো, যত বেশি নিজেদেরকে সংশোধন করবো, তত বেশি ভালো। আসলে ভালোর তো কোনো শেষ নেই। তোমরা যখন আমাদের এই কবিতাগুলো, আমি বৃষ্টি আপু বা জেরিন, আমরা যে কবিতাগুলো বললাম, তোমাদের থেকে আমরা বয়সে বড় তাই আমাদের কথা বলছি, আমাদের কবিতা যখন শুনবে মনে হবে ভাইয়ারা কত ভালো কবিতা। নিশ্চয়ই আমরা আমাদের মতো করে ভালো করি, কিন্তু আমাদের থেকেও অনেক ভালো কবিতা পড়া মানুষ আমাদের সামনে আছে, যেটা বৃষ্টি আপুদের বক্তব্যে বলেও গেছে। তো ঠিক আছে, তোমরা আমাকে ভালো বলতে জন্য আমি খুব আনন্দিত, তোমাদেরকে অনেক ধন্যবাদ। অসংখ্য ধন্যবাদ ভাইয়া। একই সাথে ধন্যবাদ জ্ঞাপন করছি আমাদের সকল অতিথিদের যারা আমাদের সাথে যুক্ত ছিলেন, নাইম ভাইয়া, নবনীতা, জেরিন আপু এবং বৃষ্টি জামান আপু কিছু সময়ের জন্য আমাদের সাথে যুক্ত হয়েছিলেন। সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এত সুন্দর কিছু আবৃত্তি আমাদেরকে উপহার দেওয়ার জন্য। আপনাদের সবার জন্য রইল অন্তরের অন্তঃস্থল থেকে অনেক অনেক শুভকামনা। প্রিয় দর্শক শ্রোতা, আমরা আমাদের আয়োজনের একেবারেই শেষ পর্যায়ে চলে এসেছি এবং এরপরে ইবিয়ান পেজ থেকে আমাদের আরো একটি আয়োজন রয়েছে, সবাইকে সেটি দেখার আমন্ত্রণ জানাচ্ছি। এবং সর্বশেষ বলছি, এত ত্যাগ, এত আন্দোলনের মাধ্যমে আমাদের যে অর্জিত ভাষা, আমাদের প্রিয় মাতৃভাষা, সেই ভাষার প্রতি মর্যাদা যেন অক্ষুণ্ণ থাকে, আমাদের শুদ্ধ বাংলা ভাষা চর্চা যেন অব্যাহত থাকে, সেই প্রত্যাশা ব্যক্ত করি আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।